প্রচারে গেলেই শুভেন্দুকে কেউ জুতো দেখাচ্ছে, আবার কেউ অগ্নিমিত্রাকে যা তা বলে যাচ্ছে তা ভাষায় কথা বলছে। কিন্তু বিজেপির অন্য নেতাদের সাথে এরকম কিন্তু ইদানিংকালে হচ্ছে না। যারা এই ধরনের প্রতিবাদ প্রতিরোধ করছেন তারা কোনো রাজনৈতিক দলের পতাকা বা প্রতীক হাতেও করছেন না, ফলে এর জন্য সরাসরি তৃণমূলকে দায়ীও করা যাচ্ছে না। তার মানে কি তৃণমূল এসব করাচ্ছে সাধারণ মানুষ সেজে ক্যাডারদের পাঠিয়ে দিয়ে, নাকি সেফ অন্তর্কলহেই জেরবার হয়ে যাচ্ছে বিজেপি? আজকের এক্স ফ্যাক্টরে আমরা খুঁজে দেখার চেষ্টা করতে চাই এই রহস্যের। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস এনেছি এক্স ফ্যাক্টর এনকে ডিজিটালে। এনকে ডিজিটাল বিশ্বজোড়া বাঙালির আওয়াজ ধীরে ধীরে আরও তার ব্যাপ্তি পাচ্ছে। আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। রহস্য কেন বলছি? রহস্য যেটা কারণ বলছি, রহস্য এই কারণেই বলছি যে না, রহস্য বলবার আগে আপনাদেরকে প্রথমেই অন্য একটা কথা বলি। প্রথমেই বলে রাখা ভালো, অগ্নিমিত্রা এবং শুভেন্দু দুজনেই কিন্তু নব্য বিজেপি। সেই অর্থে কেউই আগ মার্কা বিজেপি নন এবং আদর্শগত কারণে বিজেপি জয়েন করেছেন এমন দাবি দুজনের অতি বড় অনুগামীরাও কিন্তু করতে পারবেন না। আরও একটা জিনিস কমন এই মুহূর্তে দুজনের, এই দুজনেই বিজেপি একই গোষ্ঠীর বলে সুপরিচিত। দুজনেই একই গোষ্ঠী করেন। বিজেপি তো এখন দুটো তিনটে গোষ্ঠীতে বিভক্ত বাংলায়, তার মধ্যে এই শুভেন্দু এবং অগ্নিমিত্রা একই গোষ্ঠী বলে সকলেই জানেন। আর তৃতীয় সিমিলারিটি হচ্ছে দুজনেরই বিধানসভার আসন নন্দীগ্রাম এবং আসানসোল দক্ষিণ নড়বড়ে হলে গিয়েছে বিজেপির কাছে। চতুর্থ মিল হচ্ছে দুজনেই বিধায়ক নির্বাচিত হয়ে নিজেদের বিধানসভা এলাকায় মনোযোগ দেওয়ার চেয়ে কলকাতার টেলিভিশন নির্ভর রাজনীতিতে বেশি সময় দিয়েছেন, সময়কে বেশি প্রাধান্য দিয়েছেন প্রচারের ক্ষেত্রে। একজন তীব্র মুসলমান বিদ্বেষ ছড়িয়ে খবরে ভেসে থাকতে চেয়েছিলেন, আর অন্যজন মাদ্রাসা নিয়ে মন্তব্য করে মিডিয়ায় ঝড় তুলে দিয়েছেন। আরও একটা সাযুজ্য আছে কিন্তু দুজনের মধ্যে, তা হলো এই সাম্প্রতিক বিজেপির মূল সংগঠনের সাথে এই দুজনের দূরত্ব খালি চোখেই বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, এবারের নির্বাচনে দুজনেই নিজের এলাকা ছেড়ে অন্য আসন থেকে লড়তে চাইছেন। এবার আসি মূল প্রসঙ্গে, সেই রহস্যের প্রসঙ্গে। কেবলমাত্র শুভেন্দু এবং অগ্নিমিত্রাকেই লোকজনের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে কেন? আর কারাই বা এই বিক্ষোভে সামিল হচ্ছে? প্রাথমিক পাটিগণিতের সরল অঙ্কে মনে হতে পারে যে তৃণমূল ছাড়া এই অপকর্মটি করবেই বা কে। এইরকমই বলছেন বিজেপির নেতারা। কিন্তু রাজনীতি তো সবসময় পাটিগণিতের অঙ্কে চলে না, সিঁড়ি ভাঙ্গা অঙ্কেও চলে। আসুন তলিয়ে দেখি আসল কারণ। তৃণমূলকে শংসাপত্র কিন্তু দিচ্ছি না, তৃণমূলের প্রশংসা একটুও করছি না। এই যে জায়গাতে যাচ্ছেন, যেখানেই যাচ্ছেন এই দুজন, এই বিজেপির নেতা এবং নেত্রীটি, সেখানেই কিন্তু ক্ষোভের মুখে পড়ছেন তারা। তাতে আলবাত তৃণমূলের একটা অংশের মদত বা ইন্ধন আছেই, এবং এটা রাজনীতির ক্ষেত্রে মোটেও অন্যায় নয়। বিরোধী দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভকে উস্কে দেওয়া মোটেও কিন্তু অনৈতিক কাজ নয়। ধরুন, আজ যদি তৃণমূলের প্রাক্তন নেতা পার্থ চ্যাটার্জি বা ওই মানিক ভট্টাচার্যের মতন নেতারা ফের তৃণমূলের টিকিটে মনোনীত হয়ে প্রচারে বের হন, তখন কি বাম বিজেপি সাধারণ মানুষকে খেপিয়ে দেবে না, উস্কে দেবে না বিক্ষোভ প্রতিবাদ করার জন্য? এসব রাজনীতিরই অঙ্গ। কিন্তু এই বিষয় নিয়ে তদন্ত করতে গিয়ে উঠে এসেছে বেশ কিছু বিস্ফোরক তথ্য। এবার তারই কিন্তু পর্দাফাশ করব আপনাদের কাছে। দেখুন, সব রাজনৈতিক দলে কিন্তু আদি, নব্য, বয়স্ক এবং যুবাদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে। বয়স্ক এবং যুবা, আর আদি আর নব্য, এরকম একটা ফাটল সব রাজনৈতিক দলে আছে। সিপিএমে দেখতে পাচ্ছেন না, মীনাক্ষীকে প্রার্থী ঘোষণা করেছে বলে কেউ কেউ গোসাঘরে খিল দিয়েছেন। আবার এই পাকা চুলের মাথাদের সাথে কাঁচা চুলের মাথার যে লড়াই, সেটা এখন প্রকাশ্যে এসে গিয়েছে। প্রতীকুর রহমান তৃণমূলে চলে গিয়েছেন এবং প্রত্যক্ষভাবে তিনি ওই পাকা চুলের মাথা সেলিমকেই দায়ী করছেন। কংগ্রেসেও আছে।
কংগ্রেসেও প্রচুর মানে এই আদি পুরো নতুনের একখানা দ্বন্দ্ব আছে, তৃণমূলেও আছে, বিজেপিতেও আছে। এক পক্ষ অপর পক্ষকে দু চক্ষে দেখতে পারে না সব দলে। তবে এক্ষেত্রে কংগ্রেস এবং তৃণমূল একটা বেশ সুবিধাজনক অবস্থায় আছে। হ্যাঁ, কংগ্রেস এবং তৃণমূল এই ক্ষেত্রে অন্তত এই আদি নব্য বিভাজনের ক্ষেত্রে একটা বেশ সুবিধাজনক অবস্থায় আছে, যেহেতু তৃণমূল এবং কংগ্রেস দুই পার্টি হাইকমান্ড ভিত্তিক পার্টি। সেখানে হাইকমান্ডের কথাই শেষ কথা, মানে যেখানে হাইকমান্ডের কথাই শেষ কথা হয় এই দুই পার্টিতে, সেখানে বিজেপির মতো ক্যাডার নির্ভর পার্টিতে একটা লোক দেখানো গণতন্ত্র থাকে, সেটা বামেতেও থাকে, কিন্তু নানা মুনির নানা মতও থাকে, যেটা বামেদের আজকে প্রকাশ্যে এসে গিয়েছে, বিজেপির আজকে প্রকাশ্যে এসে গিয়েছে। ফলে বিশৃঙ্খলাও থাকে, কিন্তু চূড়ান্তভাবে ছাই চাপা আগুনের মতো কোনো না কোনো দিন সেটা দাউ দাউ করে জ্বলে ওঠে, যদিও প্রকাশ্যে খুব একটা আসে না। তাও দেখছেন বামপন্থীদের অবস্থা, দেখছেন বিশেষ করে সিপিএম এর যে আগুন ছাই চাপা ছিল এতদিন, প্রতিকূলের দল ত্যাগ করার সঙ্গে সঙ্গেই সেটা কিন্তু দাবানলের মতন সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। বুঝতেই পারছেন বিজেপিতেও একই সমস্যা আছে। বিজেপির সমস্যা হলো ক্যাডার ভিত্তিক পার্টি থেকে বিজেপি মোদি অমিত শাহের মতন অঘোষিত হাইকমান্ড নির্ভর হয়ে উঠেছে। একটা বড় সড়ো পরিবর্তন বিজেপির মধ্যে হয়ে গিয়েছে গত 12-13 বছরে। এটা কিন্তু সবাই দেখতে পাচ্ছি সারা দেশে। ফলে বহু ক্ষেত্রেই আদর্শ আর ক্ষমতা ভোগের একটা স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে বিজেপি এবং আরএসএস এর মধ্যে। এই দ্বন্দ্বের কানাগলিতেই আটকে গিয়েছেন অন্যান্য রাজ্যের বহু নেতাদের মতো এই রাজ্যের শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পলেরা। দেখুন, প্রতিটি রাজনৈতিক দলের মতাদর্শের সাথে সাথে রাজনৈতিক সংস্কৃতিও ভিন্ন। রাজনৈতিক সংস্কৃতিটা কি একটু খুলে বলি। ধরুন, কংগ্রেসের সংস্কৃতি হচ্ছে তারা গান্ধীকে মানেন, তাদের অফিসে, পার্টি অফিসে সর্বত্র গান্ধীজির ছবি থাকে, ইন্দিরা গান্ধীর ছবি থাকে। আর বিজেপির পার্টি অফিসে থাকে গান্ধীর হত্যাকারী গডসের ছবি, এখন থাকে নরেন্দ্র মোদীর ছবি। এই যে কেউ বলেন বন্দে মাতরম, কেউ বলেন জয় শ্রীরাম, এই যে বিভিন্ন মানে আদব কায়দা, এগুলো কিন্তু সব দলেরই কিন্তু আলাদা আলাদা। যারা দল বদলায় একটা রাজনৈতিক দলের সাথে দীর্ঘদিন থাকার পর, তাদের কিন্তু দল বদলানোর পেছনে থাকে হয় বঞ্চনা, আর না হয় অর্থ ক্ষমতা লোভের একটা ধান্দাবাজি। আর এখন লোভের সাথে যুক্ত হয়েছে জেল হাজতেরও ভয়, ইডি সিবিআই ইত্যাদি আছে। শুভেন্দু ঠিক কি কারণে জার্সি পাল্টেছেন সেটা নতুন করে না হয় বললাম না, তবে অগ্নিমিত্রা বেশ কিছুদিন তৃণমূল নেতাদের পেছনে পেছনে ঘুরে সুবিধে করতে না পেরে বিজেপিতে গিয়ে সফল হয়েছেন, ওই অনেকটা লকেট চ্যাটার্জির মতো। তবে দল বদলেই অন্য সংস্কৃতিকে নিজের করে নিতে, বলা যায় খাপ খাইয়ে নিতে, সবারই একটু সময় লাগার কথা। অর্থাৎ হঠাৎ করে বাম থেকে তৃণমূলে গিয়ে প্রতিকূলের পক্ষে তৃণমূলের সংস্কৃতিকে আত্মস্থ করা কয়েকদিনের মধ্যে সম্ভব নয়, তার জন্য সময় লাগার কথা। সেই সময়টুকুতে পাছে পুরনো দলের গন্ধ গা থেকে না বেরিয়ে পড়ে, তার জন্য তারা নতুন দলে ঢুকেই মতাদর্শ বোঝার আগেই তিনি কতটা দলন্তপ্রাণ সেটা বোঝানোর জন্য মানে পাশাপাশি নতুন দলে বড় নেতাকে ধরে তারা নিজেদের প্রতিষ্ঠা পেতে চান। আচ্ছা বলুন তো, বিজেপিতে শ্রমিক ভট্টাচার্য কি শুভেন্দুর চেয়ে কম হিন্দু, কম সনাতনী? কিন্তু শ্রমিকের হিন্দু আনাকে সফট হিন্দুত্ববাদ যদি আমি বলি, শুভেন্দুকে উগ্র হিন্দুত্ববাদী বলতে একটু অসুবিধে নেই, এবং সেটা বললে শুভেন্দু কিন্তু খুশিই হন। অথচ এখনো ইন্টারনেট ঘাঁটলে শুভেন্দু ইফতার করার ছবি, মুসলমানদের প্রতি সম্ভ্রমের ভিডিও আজকেও পাবেন। দল বদলের সাথে সাথে শুভেন্দুই হয়ে উঠলেন দিলীপ ঘোষের থেকেও বড় মুসলিম বিদ্বেষী। স্বাভাবিকভাবেই কে বড় হিন্দুদের মাসিহা, এই নিয়ে শুরু হলো লড়াই দিলীপ এবং শুভেন্দুর মধ্যে। শেষ পর্যন্ত কিন্তু জয় হলো শুভেন্দুর, অমিত শাহকে ছুঁয়ে থাকার ফলে। অমিত শাহকে ছুঁয়ে থাকার ফলে এবং অমিত শাহকে না ছোঁয়ার ফলে তার খেসারত দিলেন দিলীপ ঘোষ। আলোয় ভেসে উঠলেন শুভেন্দু অধিকারী, ফ্ল্যাশ লাইটের আলো, টিভি ক্যামেরার আলো, সব আলো গিয়ে পড়লো শুভেন্দুর ওপরে, আর দিলীপ ঘোষ তলিয়ে গেলেন অন্ধকারের অতলে। দলের আভ্যন্তরীণ কোন্দলে দিলীপ ঘোষ এখন সাইড লাইনের বাইরে একটা প্লেয়ার মাত্র। কখন মাঠে নামার ডাক আসবে তখন মাঠে নামার অপেক্ষায় আছেন। আর শুভেন্দু গোল করতে না পারলেও দলের নির্ভরযোগ্য খেলোয়াড় এখনো পর্যন্ত, এখনো তিনি মাঝমাঠে খেলছেন। সমস্যার শুরু কিন্তু এখান থেকেই, যার জন্য দিলীপ ঘোষের মতন সফল ক্যাপ্টেন মাঠের বাইরে
তার বিরুদ্ধে ক্ষোভ তো বিক্ষোভ তো হবেই। যার কারণে দিলীপ ঘোষ আজকে মাঠের বাইরে, তার তো একটা ফ্যান ফলোয়ার আছে, দিলীপ ঘোষেরও ফ্যান ফলোয়ার আছে, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তো আসবেই। এবং যেখানেই এই শুভেন্দু অগ্নিমিত্রারা যাবেন সেখানে একটা ক্ষোভ বিক্ষোভ থাকবেই দলের মধ্যে। আর সেই দলের মধ্যে ক্ষোভ বিক্ষোভ মানে ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে। আর সেই ক্ষোভেরই আঁচ পাওয়া যাচ্ছে পূর্ব মেদিনীপুর আর আসানসোলে। এই নিয়ে আরও বিস্তারিত বলছি, তবে একটা বিরতি নিতে হবে, ফিরছি বিরতির পর। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আমরা কথা বলছি শুভেন্দু এবং অগ্নিমিত্রা পল যেখানে যাচ্ছেন, কেন বিক্ষোভের মুখোমুখি হচ্ছেন। বিক্ষোভটা আর যে কেউ দেখাচ্ছে না, সাধারণ মানুষ দেখাচ্ছে। অগ্নিমিত্রা পল বা শুভেন্দু অধিকারীরা বিধায়কের যেসব পরিষেবা দেওয়ার কথা, সেই শর্তগুলো পূরণ না করে কলকাতা কেন্দ্রিক রাজনীতিতে বেশি সময় দিয়েছেন। আর দলের রাশ চলে গিয়েছে কৃষ্ণেন্দু প্রলয়ের মতন কিছু স্থানীয় নেতার হাতে। এইসব স্থানীয় নেতাদের হাতে দলের রাশ ছেড়ে দিয়ে নিজেরা মিডিয়ায় ভেসে থেকেছেন। ফলে দলের ওপর নিয়ন্ত্রণ কমেছে স্থানীয় স্তরে। তৃণমূল খেলে দিয়েছে এই জায়গাটায়, উস্কে দিয়েছে আদি বিজেপির কর্মীদের। আমাদের দলে থাকলে তোমার মতন লোককে টিকিট নিশ্চয়ই দিত, এরকম টাইপের প্রভোকেশন দিয়েছে তৃণমূল। অর্থাৎ এই যে কৃষ্ণেন্দু বলুন, প্রলয় বলুন, এদেরকে একটা সেকেন্ড সারির নেতা বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসই। এইসব বিজেপি নেতাদের পরোক্ষ উৎসাহে স্থানীয় সাধারণ মানুষও কিন্তু পরিষেবা না পেয়ে বিক্ষোভ দেখানোর সাহসটা পেয়েছে। কারণ সাধারণ মানুষ চট করে এরকম বিক্ষোভ দেখান না একজন বিধায়ককে, যতক্ষণ না তার দলের মধ্যে থেকেই কেউ না কেউ বড় একজন নেতা মানুষের পাশে থাকেন, যে তোমরা লড়ে যাও, তোমরা বিক্ষোভ দেখাও, যা হবে আমি বুঝে নেব। এরকম একটা বলার লোক না থাকলে সাধারণ মানুষ চট করে রাস্তায় নেমে বিধায়ককে খারাপ কথা বলেন না, তাকে প্রশ্ন করেন না। ফলে যে ক্ষোভ বিক্ষোভ চলছে অগ্নিমিত্রা বা শুভেন্দুকে ঘিরে, সেটা যতক্ষণ না যতটা না স্বতঃস্ফূর্ত, তার চেয়ে কিন্তু আদি 90-এর একটা সূক্ষ্ম লড়াই বলতে পারি। আর এই লড়াই তীব্রতর হবে যত ভোট এগিয়ে আসবে। আর সেই আন্দাজ করেই দুজনেই সেফ সিটের সন্ধানে ব্যস্ত। দুজনেই ভালো করে জানেন হেরে গেলেও বিজেপি তারা যদি হেরে যান তাহলে বিজেপি তাদের রেয়াত করবে না। বিজেপি হারা ক্যান্ডিডেটদেরকে পাত্তাই দেয় না। দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জি, স্মৃতি ইরানির সহ ভুরি ভুরি উদাহরণ আছে দেশ জুড়ে। তাই কখনো শুভেন্দুকে ভবানীপুর থেকে দাঁড়াবো বলতে শোনা যায় প্রকাশ্যে, আর অগ্নিমিত্রা প্রকাশ্যে কিছু না বললেও ঘনিষ্ঠ মহলে বলেন তিনি হারতে চান না, বিধানসভার বদলে আগামী লোকসভার জন্যই প্রস্তুতি নিতে চান। আসলে দিলীপ ঘোষ যে মরিয়াও মরেন নাই, এটা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছেন শুভেন্দু আর তার গোষ্ঠীর লোকজন। দিলীপ ঘোষের সাথেও চরম অন্যায় হয়েছে, এমনটা মনে করেন অধিকাংশ পুরনো বিজেপি কর্মীরা। একটা সহানুভূতির হাওয়া আজও বয়ে চলেছে দিলীপ ঘোষের পক্ষে, আর সেটাকেই কাজে লাগিয়েছে তৃণমূল, আদি বিজেপির একাংশ। এই দুই দল কিন্তু এটা কাজে লাগিয়েছে। এলাকার মানুষের বিষ নজরে পড়ে গিয়েছেন অগ্নিমিত্রা পল আর শুভেন্দু অধিকারী। আগামী বিধানসভা নির্বাচনে দুই কেন্দ্রেই বিজেপির জয় বেশ কঠিন হয়ে গিয়েছে সাধারণ মানুষের এই প্রতিরোধের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া আসার পর ভাইরাল হয়ে যাওয়ায়। এবং এই প্রতিরোধের দাবানল কিন্তু ক্রমশ ছড়িয়ে পড়ছে দুই বিধানসভা জুড়ে। দুজনেই জানেন এবং বেশ ভালো করে জানেন 2026-এ বিজেপি বাংলার ক্ষমতায় আসছে না। কিন্তু তাদের ব্যক্তিগত জয়টা বিজেপিতে টিকে থাকার জন্য ভীষণ জরুরি। একজন কাথি উত্তর এবং দক্ষিণে মনোনিবেশ করেছেন, আর অন্যজন যেতে চাইছেন পুরুলিয়ায়
অথবা লোকসভার জন্য প্রস্তুতি নিতে চাইছেন। শেষ পর্যন্ত কে কোথা থেকে দাঁড়াবেন সেটা এক্ষুনি আমরা বলছি না বা জানিও না, তবে দুজনেরই যে ঘটি হারা গিয়েছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। বিজেপির প্রার্থী তালিকা নিয়ে তাই উৎসাহ কিন্তু চরমে। আমরাও অপেক্ষা করছি সেই তালিকা প্রকাশের, আর আপনাদের অপেক্ষা করতে হবে যুবসাথী প্রকল্প বাংলার যুব সমাজকে কতটা আলোড়িত করেছে সেই সমীক্ষার ফলাফল দেখার জন্য। আগামীকাল সকাল 9টায় আমি আসছি ভোটের ভবিষ্যৎ অনুষ্ঠান নিয়ে। সেখানেই দেখতে পাবেন যুবসাথী প্রকল্প নিয়ে বাংলার যুবকদের কি ভাবনা, কি চিন্তা, তারই প্রতিফলন দেখতে পাবেন আগামীকাল সকাল 9টায়। এবেলা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।